যৌথ মূলধনী কোম্পানির কিছু ব্যতিক্রম লেনদেন রয়েছে বা বিশেষ কিছু লেনদেন রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। তো শুরু করে দিচ্ছি যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী নিয়ে আলোচনা। যৌথ মূলধনী কোম্পানিতে এক মালিকানা প্রতিষ্ঠানের মতোই 4টি আর্থিক বিবরণী থাকে। এর বাইরে হচ্ছে পঞ্চম অংশ হিসেবে আর্থিক বিবরণীর টিকাসমূহ সংযোজন করা হয়। অর্থাৎ পঞ্চম একটি অংশ থাকে, সেটা হচ্ছে আর্থিক বিবরণী সমূহের টিকা। প্রত্যেকটি বিবরণীর জন্যই টিকার প্রয়োজন হতে পারে। আর বিবরণী হচ্ছে কয়টা? বিবরণী হচ্ছে 4টা। বিবরণী 4টা, আর এর বাইরে রয়েছে টিকা। তো আর্থিক বিবরণী 4টির মধ্যে প্রথমটি হচ্ছে আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী। আবিদ হাসান, নেটওয়ার্ক ভালো থাকলে তুমি আমার সাথে কথা বলার জন্য আনমিউট করতে পারো। ওয়ালাইকুম আসসালাম। এখানে আর্থিক বিবরণীর মধ্যে প্রথমটা হচ্ছে আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী। 2 নম্বরে রয়েছে শেয়ার হোল্ডারদের স্বত্ব পরিবর্তন বিবরণী। শেয়ার হোল্ডারদের স্বত্ব পরিবর্তন বিবরণী। আর বিকল্প হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী। সংরক্ষিত আয় বিবরণীটা হচ্ছে পুরাতন, আর বর্তমানে নতুনটা হচ্ছে শেয়ার হোল্ডারদের স্বত্ব পরিবর্তন বিবরণী। দুইটা হচ্ছে একটা আরেকটার বিকল্প। শেয়ার হোল্ডারদের স্বত্ব পরিবর্তন বিবরণী আর সংরক্ষিত আয় বিবরণী একটা আরেকটার বিকল্প, অর্থাৎ একটা করলে আরেকটা করা যাবে না। এক্ষেত্রে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী শুধু হচ্ছে সংরক্ষিত আয় নিয়ে কাজ করে বা নিট মুনাফার বন্টন নিয়ে কাজ করে। আর শেয়ার হোল্ডারদের স্বত্ব পরিবর্তন বিবরণীর মধ্যে শেয়ার হোল্ডারদের স্বত্ব পরিবর্তনের অন্যান্য বিষয়গুলো চলে আসে, যেমন নতুন শেয়ার ইস্যু বা হচ্ছে তোমার যেমন শেয়ার হোল্ডারদের স্বত্ব পরিবর্তনের মধ্যে নতুন শেয়ার ইস্যুটা আসতে পারে। শেয়ার যদি নতুন করে নিজের শেয়ার নিজে যদি ক্রয় করা হয়, তাকে যেন কি বলে? ট্রেজারি শেয়ার। সেই ট্রেজারি শেয়ারটা এখানে আসবে। অর্থাৎ সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে শুধু সংরক্ষিত আয়টা দেখানো হবে, সংরক্ষিত আয়ের পরিবর্তন দেখানো হবে, কিন্তু শেয়ার হোল্ডারদের স্বত্ব পরিবর্তনের ভিতরে সংরক্ষিত আয় বিবরণীর বিষয়গুলো থাকবে। আবার হচ্ছে ওই শেয়ার হোল্ডারদের স্বত্ব পরিবর্তনের অন্য কোনো কারণ থাকলে সেটাও থাকবে। তাহলে বড় কোনটা? একটা তো শেয়ার স্বত্ব বিবরণী। হ্যাঁ, দুইটার মধ্যে একটা তো আরেকটার বিকল্প, কিন্তু তার মানে তো আর এই না যে দুইটা সমান, দুইটা সেম বা সমান না, দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। আর লাস্টে যেটা 3 নম্বরে যেটা, এটা তো আমরা আগেই জানি, উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী। তাহলে যৌথ মূলধনী কোম্পানিতে আমরা নতুন কি শিখলাম? যে এখানে মালিকানা সত্ত্ব বিবরণীর মধ্যে বিকল্প রয়েছে। এখানে মালিকানা সত্ত্ব বিবরণীর মধ্যে বিকল্প রয়েছে। এখানে হচ্ছে বর্তমানে আমেরিকান কোম্পানিগুলো বেশিরভাগ কি ব্যবহার করে? শেয়ার হোল্ডারদের স্বত্ব পরিবর্তন বিবরণী। তবে আমাদের আইএফআরএস অনুসারে ইউরোপিয়ান কোম্পানিগুলো সংরক্ষিত আয় বিবরণী ব্যবহার করে সম্ভবত বেশি। তো যাই হোক, আমরা এক্ষেত্রে হয়তো বা সংরক্ষিত আয় বিবরণী একসময় থাকবেই না, বাট বর্তমানে যেহেতু আছে, আমাদের দুইটাই তো জানতে হবে। আর এক্ষেত্রে পাশাপাশি দুইটা বিষয় কম্পেয়ার করে শিখতে হবে। শেয়ার হোল্ডারদের স্বত্ব পরিবর্তন বিবরণীটা বাম পাশে আছে, সংরক্ষিত আয় বিবরণীটা ডান পাশে আছে। খেয়াল করে দেখো, এখানে ডান পাশে যে সংরক্ষিত আয় বিবরণী আছে, তার মধ্যে যা যা আছে সবগুলোই কি শেয়ার হোল্ডারদের স্বত্ব পরিবর্তন বিবরণীর মধ্যে থাকে না? থাকে। তো যদি সংরক্ষিত আয় বিবরণী তৈরি করা হয়, তাহলে তো আর শেয়ার হোল্ডারদের স্বত্ব পরিবর্তন বিবরণী তৈরি করা হয় না। আবার শেয়ার হোল্ডারদের স্বত্ব পরিবর্তন বিবরণী তৈরি করলে তো সংরক্ষিত আয় বিবরণী তৈরি করা হয় না। তার কোনটা করাটা বেটার মনে হচ্ছে? মানে যৌক্তিক ভাবে চিন্তা করলে কোনটা বেটার মনে হচ্ছে? শেয়ার হোল্ডারদের স্বত্ব বিবরণী। এতে সুবিধা কি? এতে সুবিধা হচ্ছে এখানে কাজটা বেশি হয়ে যাওয়ার কারণে পরবর্তী কাজটা, ওই যে আর্থিক অবস্থার বিবরণী যেটা, সেটা একটু ছোট হবে বা একটু পরিচ্ছন্ন হবে বা ঝামেলা মুক্ত হবে, কম ঝামেলা যুক্ত হবে। তাহলে সংরক্ষিত আয় বিবরণী তৈরি করলে কি হয়? আর্থিক অবস্থার বিবরণীতে কাজ একটু বেশি করতে হয়। আর শেয়ার হোল্ডারদের স্বত্ব পরিবর্তন বিবরণী তৈরি করলে আর্থিক অবস্থার বিবরণীর কাজ একটু কমে যায়। যেমন এই যে শেয়ার মূলধন প্রারম্ভিক,
যোগ নতুন শেয়ার ইস্যু, এগুলো তখন কোথায় চলে যায়? এগুলো তখন আর্থিক অবস্থার বিবরণীতে চলে যায়, যদি সংরক্ষিত আয় বিবরণী তৈরি করা হয়, শেয়ার হোল্ডারদের সত্য পরিবর্তন বিবরণী যদি তৈরি করা না হয়। বুঝতে পারছো? শেয়ার হোল্ডারদের সত্য পরিবর্তন বিবরণী যদি তৈরি করা না হয়, তাহলে যে শেয়ার মূলধনের যে পরিবর্তনটা, এটা কোথায় চলে যায়? আর্থিক অবস্থার বিবরণীতে। আর যদি শেয়ার হোল্ডারদের সত্য পরিবর্তন না তৈরি করা হয়, তাহলে তো হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী তৈরি করা হয়, এবং সেক্ষেত্রে শেয়ার হোল্ডারদের সত্য পরিবর্তন বিবরণীর ভিতরে কিছু যে এক্সট্রা কাজ আছে, সংরক্ষিত আয় বিবরণীর চেয়ে এটা বেশি কাজ করে না? এই বেশি কাজটা তখন কোথায় চলে যায়? আর্থিক অবস্থার বিবরণীতে। তখন এটা আর্থিক অবস্থার বিবরণীতে চলে যায়। তাহলে আর্থিক অবস্থার বিবরণীর আকার বড় হয় কোন ক্ষেত্রে? যদি সংরক্ষিত আয় বিবরণী তৈরি করি। আর যদি সংরক্ষিত আয় বিবরণী তৈরি না করে আমরা হচ্ছে শেয়ার হোল্ডারদের সত্য পরিবর্তন বিবরণী তৈরি করি, তাহলে আর্থিক অবস্থার বিবরণী ছোট হয়। ছোট হয়, এই কথাটা এখানে লেখা আছে। শেয়ার হোল্ডারদের সত্য পরিবর্তন বিবরণী প্রস্তুত করা হলে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করার প্রয়োজন হয় না। উদ্বৃত্ত পত্রে শেয়ার হোল্ডারদের সত্য সেকশনটি সংক্ষিপ্তভাবে প্রদর্শন করা যায়। আচ্ছা, আর দেখছো দুইটার মধ্যে এই যে একটা অংশ কিন্তু পুরোপুরি সেম আছে না? এই যে সংরক্ষিত আয়ের পরিবর্তনটা, সংরক্ষিত আয়ের পরিবর্তনটা এখানেও থাকে, আবার এখানেও থাকে সংরক্ষিত আয়ের পরিবর্তন। এই সংরক্ষিত আয়ের পরিবর্তন নিয়ে ভর্তি পরীক্ষায় ম্যাথ মানে হচ্ছে গাণিতিক সমস্যা আসছিল লিখিত অংশে। তো এই জন্য এই অংশটা খুব ভালোভাবে শেখা জরুরি। এটা পরীক্ষা আসছে বলেই জরুরি তা না, এটা সবসময় জরুরি। পরীক্ষা আসলো জরুরি, না আসলো জরুরি। এই যে সংরক্ষিত আয়ের পরিবর্তন, এটা শিখতে হবে ভালোভাবে। বলতো সংরক্ষিত আয় পরিবর্তন হয় প্রথমত হচ্ছে, না সংরক্ষিত আয় সৃষ্টি হয় কি থেকে বলতো? সৃষ্টি হয় কি থেকে? নিট মুনাফা থেকে। নিট আয় থেকে। নিট আয় থেকে সৃষ্টি হওয়ার পরে পরবর্তী বছরে এটাকে আবার পরিবর্তন হয় না? সংরক্ষিত আয় সৃষ্টি হয় কি থেকে? নিট মুনাফা বা নিট আয় থেকে। পরবর্তী বছরে আবার সেটা পরিবর্তন হয়। কিভাবে পরিবর্তন হয়? যদি বিগত বছরের কোন সংশোধনের প্রয়োজন হয়, মনে করো বিগত বছরে নিট মুনাফা কম বা বেশি দেখানো হয়েছিল, তাহলে পরবর্তী বছরে সেটা কি নিট মুনাফার উপর প্রভাব পড়বে, না সংরক্ষিত আয় হিসাবের মধ্যে প্রভাব পড়বে? সংরক্ষিত আয় হিসাবের মধ্যে প্রভাব পড়বে। হ্যাঁ, কোন বছর যদি নিট মুনাফা কম বা বেশি দেখানো মানে ভুলবশত বা কোনো কারণে যদি নিট মুনাফা কম বেশি দেখানো হয়ে থাকে, সেটা পরবর্তী বছরে সংরক্ষিত আয়ের সাথে সমন্বয় করতে হবে, সংরক্ষিত আয়ের সাথে অ্যাডজাস্ট করে ফেলতে হবে। মানে পূর্ববর্তী বছরের কোনো নিট মুনাফার ভুল ধরা পড়লে সেটা পরবর্তী বছরের সংরক্ষিত আয়ের সাথে যোগ বিয়োগ করতে হবে, যোগ বা বিয়োগ করতে হবে। যোগও হইতে পারে, বিয়োগও হইতে পারে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা আরেকজনের সাথে একটু কথা বলি, সুযোগ দিচ্ছি আরেকজনকে। মিম, তুমি আনমিউট করতে পারো। এখানে বলতো যে পূর্ববর্তী বছরের নিট আয় বা আয় ব্যয় যদি কম বেশি দেখানো হয়, সেটা পরবর্তী বছরে ধরা পড়লে সেটা পরবর্তী বছরের কোথায় সমন্বয় করা হয় বা কোথায় যোগ বিয়োগ করা হয়? যোগ বা বিয়োগ করা হয় হচ্ছে সংরক্ষিত আয়ের সাথে, প্রারম্ভিক সংরক্ষিত আয়ের সাথে। আচ্ছা, তো এরপরে মিম যেহেতু আনমিউট করতে পারে নাই, ইয়াসমিন আক্তার তুমি আনমিউট করতে পারো। এই বিষয়টা মনোযোগ দিয়ে শিখতে হবে যে পূর্ববর্তী বছরে বা বিগত বছরের যদি কোনো সমন্বয়ের প্রয়োজন হয় এবছরে, বিগত বছরের কোনো সমন্বয় যদি এবছরের প্রয়োজন হয়, তাহলে আমরা কি করব? ঘটনা কি? কেউ আনমিউট করতেছে না। মুনতাহা বলো। আচ্ছা মুনতাহা, খেয়াল করো যে বিগত বছরের সমন্বয় বলতে কি বোঝানো হয়েছে বলো তো? বিগত বছরের সমন্বয় এটা সংরক্ষিত আয় বিবরণী। এতক্ষণ যেটা পড়ালাম তুমি কি আমার এতক্ষণের কথা শুনছো? একটু নেটওয়ার্কের সমস্যা ছিল। আচ্ছা শোনো আরেকবার তাহলে। বিগত বছরের সমন্বয় মানে হচ্ছে, এই যে এখানে খেয়াল করো, স্লাইডের মধ্যে দেখা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে? আচ্ছা, বিগত বছরের সমন্বয় কথাটা লেখা আছে না, এটার মানে কি? এটার মানে হচ্ছে গত বছর যদি কোনো কম বেশি দেখানো হয়ে থাকে আয় ব্যয় বা মুনাফা, গত বছরের আয় ব্যয় বা মুনাফা কম দেখানো হয়ে থাকলে সেই গত বছরের মুনাফাটা কম বেশি দেখানো হয়েছিল, এটা এই বছর সমন্বয় করতে হলে সেই সমন্বয়টা কোথায় হবে? সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জেরের সাথে। সেই সমন্বয়টা হবে সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জেরের সাথে। এই যে এখানে প্রারম্ভিক জের বোঝানো হয়েছে, জুলাইয়ের 1 তারিখ দ্বারা কি বোঝানো হয়েছে? প্রারম্ভিক জের।
ঠিক আছে? তো সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জেরের সাথে কি হবে? বিগত বছরের সমন্বয়টা যোগ বা বিয়োগ হবে। যোগ হবে কখন আর বিয়োগ হবে কখন? যদি যদি গত বছর নেট মুনাফা বেশি দেখানো হয়ে থাকে, তাহলে বেশি দেখানো হয়েছিল, এজন্য এই বছর কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। আর গত বছরের নেট মুনাফা যদি কম দেখানো হয়ে থাকে, তাহলে সেটা এই বছরে কারেকশন করার জন্য কি করতে হবে? যোগ করতে হবে, যোগ করে দিতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, তোমার নেটওয়ার্ক বেশি ভালো না, আমরা আরেকজনকে সুযোগ দেই। নিয়াজি ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তোমার নেটওয়ার্ক মনে হচ্ছে ভালো না। আচ্ছা, বলো তো, এই যে যোগ বিয়োগ ব্যাপারটা, গত বছরে নেট মুনাফা যদি বেশি দেখানো হয়ে থাকে, তাহলে এই বছরে সমন্বয় করার জন্য কি যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? বিয়োগ করতে হবে স্যার। বিয়োগ, তাই না? জি স্যার। আর গত বছর নেট মুনাফা যদি কম দেখানো হয়ে থাকে, তাহলে এই বছরে এটা যোগ করে দিতে হবে। আচ্ছা, আচ্ছা, আর গত বছর অবচয়, গত বছর অবচয় যদি কম দেখানো হয়ে থাকে, এবছর কি করতে হবে? স্যার এটা শুনি নাই স্যার, এতে প্রবলেম ছিল। গত বছর অবচয় কম দেখানো হয়েছিল, তাহলে কি হবে? জানি না স্যার। আচ্ছা, তাহলে একটু চিন্তা করে দেখো, বুঝতে পারবা। হাত দিন, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। গত বছর অবচয় কম দেখানো হয়েছিল। আচ্ছা, অবচয় থেকে, অবচয়ের কারণে কি হয়? নেট মুনাফার উপর প্রভাব পড়ে, তাই না? তো অবচয় কম দেখানো হয়েছিল মানে কি নেট মুনাফা কি দেখানো হয়েছিল, কম নাকি বেশি? কম। অবচয় কম দেখালে নেট মুনাফা কি কম দেখানো হয়? না না না, ব্যয় বেশি। গত বছর অবচয় কম দেখানো হয়েছিল, তাহলে গত বছর নেট মুনাফা বেশি দেখানো হয়েছিল। তাহলে অবচয় দেখলে আমি অবচয়টা তো আর সরাসরি সংরক্ষিত আয়ের মধ্যে আনবো না। অবচয় দেখে আগে বুঝে নিব এটা মুনাফার উপর কি প্রভাব ফেলেছিল। তো অবচয় যেহেতু কম দেখানো হয়েছিল, তাহলে মুনাফা বেশি দেখানো হয়েছিল। আর মুনাফা যেহেতু গত বছর বেশি দেখানো হয়েছিল, নেট মুনাফা, তাহলে এই বছর এনে আমি কি করব? এখন এই বছর আমি এনে এটা, এখন আমি এটা কি করব? গত বছর মুনাফা বিয়োগ করব। এখন বিয়োগ করব, যোগ করব নাকি বিয়োগ করব শুধু এটা বলতে হবে, অন্য কোনো কথা বলা যাবে না। আচ্ছা, এই বছর এনে যোগ করতে হবে। বিয়োগ করতে হবে কেন? কারণ গত বছর মুনাফা বেশি দেখানো হয়েছিল। আচ্ছা, এভাবে বিগত বছরের সমন্বয় নিয়ে প্রশ্ন আসলে এটা একটু কঠিন, তবে ঠান্ডা মাথায় চিন্তা করলে পারবা না? পারবা। আর বাকিগুলো সহজ। যেমন হচ্ছে নিট আয় হলে যোগ হবে, চলতি বছরে নিট আয় হলে কি হবে? যোগ হবে। চলতি বছরে নিট ক্ষতি হলে কি হবে? বিয়োগ হবে। চলতি বছরে লভ্যাংশ ঘোষণা করা হলে কি হবে? বিয়োগ হবে। লভ্যাংশ মানেই বিয়োগ। লভ্যাংশ সংরক্ষিত আয় থেকে মাইনাস হয়। লভ্যাংশটা সংরক্ষিত আয় থেকে কি হয়? মাইনাস হয়। তাহলে লভ্যাংশ সংরক্ষিত আয় থেকে মাইনাস হবে। আর এরপরে সবার শেষে কি বের হবে? সংরক্ষিত আয়ের সমাপনী জের। এবার সামারি করে বলো তো, সংরক্ষিত আয় বিবরণীতে কি কি আসে? প্রথমে আসে প্রারম্ভিক জের, তারপরে বিগত বছর নিট মুনাফা যদি কম হয়, তাহলে এই বছরে যোগ করতে হবে। নিট মুনাফা যদি বেশি হয়, এই বছরে বিয়োগ করতে হবে। আর চলতি বছরের নিট আয় হলে যোগ করতে হবে, চলতি বছরের নিট আয় কম হলে, মানে ক্ষতি হলে বিয়োগ করতে হবে। আর লভ্যাংশ বিয়োগ করতে হবে, তাহলে সমাপনী জের পাওয়া যাবে। লভ্যাংশ দুই প্রকার, নগদ লভ্যাংশ এবং শেয়ার লভ্যাংশ। শেয়ার লভ্যাংশের আরেক নাম হচ্ছে বোনাস শেয়ার। শেয়ার লভ্যাংশের আরেক নাম কি? বোনাস শেয়ার। বোনাস শেয়ার। বোনাস শেয়ার মানেই হচ্ছে শেয়ার লভ্যাংশ, মনে রাখবা। শেয়ার লভ্যাংশ মানেই বোনাস শেয়ার। বোনাস শেয়ার দেওয়া মানে শেয়ার লভ্যাংশ দেওয়া, একই কথা। এখানে টাকা দেওয়া হয় না, তবে লভ্যাংশ, এটা একটা লভ্যাংশ, এবং এখানে সংরক্ষিত আয় কমে যায়। ঠিক আছে? আচ্ছা, এগুলো আমরা একটু পরে আবার রিভাইজ করব যখন ম্যাথ সলভ করব। তো আমরা কিছু কোশ্চেন সলভ করি। নিচের কোনটি কোম্পানির শেয়ার হোল্ডারদের স্বত্বের অংশ নয়? শেয়ার হোল্ডারদের স্বত্ব মানে কি? ওই যে শেয়ার হোল্ডার স্বত্বের মধ্যে কি রয়েছে? মালিকের, শেয়ার হোল্ডারদের মূলধন বা সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, তারপরে হচ্ছে শেয়ার অধিকার বা হচ্ছে অতিরিক্ত পরিশোধিত মূলধন, তারপরে যে বিভিন্ন প্রকার যে সঞ্চিতি গুলো আছে, সংরক্ষিত আয় এবং যে কোনো সঞ্চিতি। আধুনিক হিসাব বিজ্ঞানে নিট আয়কে কোথায় নেওয়া হয়? সংরক্ষিত মুনাফা বা সংরক্ষিত আয়ের মধ্যে নেওয়া হয়। আর সনাতন হিসাব বিজ্ঞান এগুলোকে কোথায় নেওয়া হতো? সঞ্চিতির মধ্যে নেওয়া হতো। বিভিন্ন প্রকার সঞ্চিতির নাম গঠন, নাম মানে তৈরি, সৃষ্টি করা হতো, বা বিভিন্ন প্রকার সঞ্চিতি সৃষ্টি করা হতো। তো এটা, এই প্রশ্নটা কি সনাতন নাকি আধুনিক বলতো? এটা হলো মানে মিশ্র কোশ্চেন।
হ্যাঁ, মিশ্র কোশ্চেন। এটা সংরক্ষিত মুনাফা, এটা হচ্ছে আধুনিক পরিভাষা। তারপরে হচ্ছে এই দুইটা সঞ্চিতি হচ্ছে সনাতন পরিভাষা। আর শেয়ারে বিনিয়োগ আধুনিক সনাতন দুই জায়গায় আছে, শেয়ারে বিনিয়োগ তো আধুনিকও আছে সনাতনও আছে। আচ্ছা, তাহলে এখন কোশ্চেনে অ্যান্সারটা কোনটা হবে? শেয়ার হোল্ডারদের সত্ত্বের অংশ নয় কোনটা? এখানে কিন্তু শেয়ার ইস্যু বলে নাই, বা সাধারণ শেয়ার বলে নাই, বা অগ্রাধিকার শেয়ার বলে নাই, বা শেয়ার মূলধন বলে নাই, শেয়ারে বিনিয়োগ বলেছে। শেয়ারে বিনিয়োগ মানে এটা বিনিয়োগকে বোঝাচ্ছে, অন্য কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা হয়েছে, অর্থাৎ অন্য কোম্পানির শেয়ার ক্রয় করা হয়েছে। অন্য কোম্পানির শেয়ার ক্রয় করলে সেটাকে বলে শেয়ারে বিনিয়োগ, বুঝতে পারছো? অন্য কোম্পানির শেয়ার ক্রয় করা হলে তাকে বলে শেয়ারে বিনিয়োগ। তাহলে শেয়ারে বিনিয়োগ কি শেয়ার হোল্ডারদের সত্ত্ব, নাকি এটা একটা সম্পদ? সম্পদ। বিনিয়োগ মানে তো সম্পদ। এটা কি শেয়ারে বিনিয়োগ বলতে কি বোঝানো হয়েছে? অন্য কোম্পানির শেয়ার ক্রয় করা হয়েছে, অন্য কোম্পানির শেয়ার ক্রয় করা হয়েছে, বা অন্য কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা হয়েছে, ইনভেস্টমেন্ট করা হয়েছে। তাহলে এটা কি সম্পদ বোঝাচ্ছে? এটা তো শেয়ার হোল্ডারের সত্ত্ব বোঝাচ্ছে না, তাই না? না। জি স্যার। আর আধুনিক হিসাব বিজ্ঞানে সংরক্ষিত আয় হচ্ছে শেয়ার হোল্ডারের সত্ত্ব। আর সনাতন হিসাব বিজ্ঞানে সংরক্ষিত আয় বলে কিছু ছিল না, সেখানে ছিল বিভিন্ন প্রকার সঞ্চিতি। সংরক্ষিত মুনাফা বা সংরক্ষিত আয়ের পরিবর্তে সনাতন হিসাব বিজ্ঞানে কি ছিল? বিভিন্ন প্রকার সঞ্চিতি। আচ্ছা, ওই সঞ্চিতি গুলো মানে সংরক্ষিত মুনাফা, বুঝছো? সঞ্চিতি গুলো মানেই তো সংরক্ষিত মুনাফা, মুনাফা সংরক্ষণ করা হয়েছে মানেই তো সঞ্চিতি। আচ্ছা, এবার 2 নম্বর কোশ্চেনটা দেখো। এটা তো এই লেকচারের না, এই কোশ্চেনটা এই লেকচারে কেন আনা হলো? এই কোশ্চেনটা ইসের অনুপাত অধ্যায়ে দিলে ভালো হতো। যাই হোক, আমরা এখানে কি সলভ করব? এটা অনুপাত অধ্যায়, এটা কি তোমাদের বইতে কোথায় রাখা হয়েছে আমি শিওর না। এটা অনুপাত অধ্যায়ে প্রশ্ন, এখানের সাথে রিলেটেড বলা যায়, এখানকার সাথে রিলেটেড। আবার এটা অনুপাত অধ্যায়ের প্রশ্ন। অনুপাত অধ্যায় কেন? কারণ অনুপাত অধ্যায়ে তো আমরা যে শেয়ার প্রতি আয় বের করবো, তাই না? শেয়ার প্রতি না, এখানে তো শেয়ার প্রতি আয়ের সর্বোচ্চ কত টাকা লভ্যাংশ পেতে পারে, তো এটা এই অধ্যায় এবং অনুপাত দুই অধ্যায়ের সাথেই সম্পর্কিত, ঠিক আছে? আচ্ছা, এখানে বলো তো লভ্যাংশ দেওয়ার নিয়মটা জানো? লভ্যাংশ দেওয়ার নিয়ম কি? লভ্যাংশ দেওয়ার নিয়ম হচ্ছে তোমার সাধারণ শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দেওয়ার আগে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দিতে হয়। আচ্ছা, আর এখানে দেখা যাচ্ছে 10% বলছে ঋণপত্র, মানে কি 10% দ্বারা কি বোঝাচ্ছে? দীর্ঘমেয়াদী দায়। ঋণপত্র মানে দীর্ঘমেয়াদী দায়। আর 10% দ্বারা কি বোঝাচ্ছে? সুদ। 10% সুদ। আর 12% দ্বারা কি বোঝাচ্ছে? অগ্রাধিকার শেয়ারের সুদ। সুদ না, লভ্যাংশ। সরি, লভ্যাংশ। অগ্রাধিকার শেয়ারের অগ্রাধিকার লভ্যাংশ। এটা তো অগ্রাধিকার লভ্যাংশ মানে এটা আগে দিয়ে নিতে হবে, তারপর সাধারণ শেয়ারের লভ্যাংশ দিতে হবে। আর প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 সাধারণ শেয়ার রয়েছে। যদি কোম্পানির নিট মুনাফা 1,59,000 টাকা হয়, তবে সাধারণ শেয়ার হোল্ডারগণ শেয়ার প্রতি সর্বোচ্চ কত টাকা লভ্যাংশ পেতে পারে? সর্বোচ্চ কত পেতে পারে? অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে দেওয়ার পরে, অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে দেওয়ার পরে বাকি যা থাকবে সবই তারা পেতে পারে, তাই না? আচ্ছা, এখন বলো তো নিট মুনাফা দেওয়া আছে 1,59,000 টাকা। এই 1,59,000 থেকে এই সুদ কি বাদ যাবে? জি স্যার, 12% এই সুদটা বাদ যাবে। 12% তো সুদ না, লভ্যাংশ। সরি স্যার, লভ্যাংশ। 12% লভ্যাংশ বাদ যাবে। 10% সুদ কি বাদ যাবে? না, বাদ যাবে না। 10% সুদ বাদ যাবে না। এই যে সুদ আর লভ্যাংশের ব্যাপারটা তুমি ভালো স্টুডেন্ট হয়েও যে পেঁচিয়ে ফেলতেছো, এই সমস্যাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচারদের মধ্যেও আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচারদের মধ্যে অনেকে অ্যাকাউন্টিং মুখস্থ বিদ্যা দিয়ে কাজ চালাইছিল বলে অ্যাকাউন্টিং প্রপারলি বোঝে না, আবার বুঝলেও অনেক সময় তাড়াহুড়া করে ভুল করে ফেলতে পারে। তো তাড়াহুড়া করে কোশ্চেনটা ভুল করে ফেলছে। কিভাবে ভুল করছে? এখানে দেখা গেছে যে খেয়াল করতে পারে না যে 10% যে বাদ যাবে না। যদিও তুমি বুঝতে পারছো 10% বাদ যাবে না, কেন বাদ যাবে না বলো তো? তুমি বুঝতে পারছো 10% মানে এটা বাদ দিয়ে নিট মুনাফা বার করা হয়, তাই। নিট মুনাফা মানেই তো সুদ বাদ দেওয়ার পরে, ঋণপত্রের সুদ তো বাদ দেওয়ার পরেই তো নিট মুনাফা, সুতরাং এটা বাদ দেওয়াই আছে। কিন্তু তাড়াহুড়া করে মানে এই প্রশ্নটা যে টিচার তৈরি করছে সে তাড়াহুড়া করে কাজ করার কারণে সে কি করেছিল, প্রশ্নটা ভুল করে ফেলেছিল। এখানে কোনো অ্যান্সার নাই। রিয়েল অ্যান্সারটা কত হয় আগে বের করি, তারপর এখানে সে কোনটা অ্যান্সার বের করেছিল সেটাও আমরা বের করব। রিয়েল অ্যান্সার হচ্ছে 1,59,000 থেকে এই যে 12%,
এটার উপরে 12% বের করলে কত হয়? 12 দুগুণে 24, 24,000। এটা কিভাবে বের করলাম? 1% করলে কয়টা শূন্য বাদ যায়? 2টা শূন্য। 1% করলে এখান থেকে 2টা শূন্য বাদ যাবে। 2টা শূন্য বাদ দিলে কত হয়? 2000। এবার 2000 কে 12 দিয়ে গুণ করলে কত হয়? 24,000। তো এই 24,000 টাকা হচ্ছে অগ্রাধিকার লভ্যাংশ। অগ্রাধিকার লভ্যাংশ বাদ দিলে এখানে বিয়োগ করলে কত হয়? 5 3 1, 1,35,000 টাকা। এটা হচ্ছে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ বাদ দেওয়ার পরে অবশিষ্ট নেট মুনাফা। এই অবশিষ্ট নেট মুনাফাকে আমি সাধারণ শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? প্রত্যেকে কত টাকা পাবে? সাধারণ শেয়ারের সংখ্যা হচ্ছে 50,000। 50,000 সাধারণ শেয়ার। তাহলে এটাকে 50,000 দিয়ে ভাগ করে দিব। 50,000 দিয়ে ভাগ করে দিলে প্রথমে 3টা শূন্য কাটা যাবে, তাই না? 3 কাটাকাটি করলে 3টা শূন্য। তাহলে 50 দিয়ে ভাগ করব কাকে? 135 কে। 50 দিয়ে 135 কে ভাগ করলে 50 দুগুণে 50 এর দুগুণ হচ্ছে কত? 50 এর 2 গুণ হচ্ছে 100, থাকে 35। এবার একটা দশমিক বসাবো, একটা শূন্য নিয়ে আসবো। শূন্য নিয়ে আসলে এবার 7 5 7 35 না? 5 7 35। আর শূন্যের জন্য যে 5 শূন্য 50 এর শূন্য। আচ্ছা, তাহলে কত হলো? 2.7। 2.7 হচ্ছে রিয়েল অ্যান্সার, অ্যাকচুয়াল অ্যান্সার। কিন্তু টিচার এখানে ভুলটা কি করেছে? দেখো 2.7 এখানে নেই। তাহলে চিন্তা করতে হবে টিচার এখানে তাড়াহুড়া করে নিশ্চয়ই ভুল করে ফেলেছে। এখানে তাড়াহুড়া করার জায়গা আর কোথায় আছে বলতো? এই যে 10% বাদ দেওয়া, তাই না? আর তো কোনো জায়গা নাই এখানে। এখানে তাড়াহুড়া করলে ভুল হতে পারে কি, 10% যে বাদ দেওয়া আছে এটা তাড়াহুড়া করলে অনেক সময় আমরা বুঝতে নাও পারি। টিচারও তো আমাদের মতো মানুষ, তাই না? সে তো আর ফেরেশতা না, তো সেও তো ভুল করতে পারে। এখন সে 10% বাদ দিয়ে দিচ্ছে, তাহলে এখান থেকে 10% কত হয়? 1 লক্ষ টাকার 10% কত? 10,000 না? এই 10,000 আসলে কি বাদ দেওয়া উচিত? বাদ দেওয়া উচিত না, কিন্তু টিচার ভুলবশত বাদ দিয়ে দিছে। তাহলে এই যে 1,35,000 না, 24,000 বাদ দিছে, আবার 10,000 বাদ দিছে। 24 বাদ দিলে তো 1,35,000। এই 1,35,000 থেকে আরো 10,000 বাদ দিলে কত হয়? 1,25,000। ভাগ দিলে 2.5, 1,25,000। এবার এটাকে যদি আমি হচ্ছে 50,000 দিয়ে ভাগ করি, 50, 3টা শূন্য প্রথমে কাটা। এবার 50 দুগুণে 100, আর এদিকে থাকে 25। এবার দশমিক বসাবো, আর এখানে আরেকটা শূন্য নিয়ে আসবো, তাই তো? দশমিক বসালে শূন্য চলে আসবে। তাহলে দশমিক দেওয়ার পরে এবার কয়বার? 5 বার। 5 বার। 5 50 250, 5 25, 5 5 25, একটা শূন্য। তাহলে বোঝা গেল 2.5 হচ্ছে এখানে অ্যান্সার নেওয়া হয়েছিল। যারা কাছাকাছি অ্যান্সার দেন অনেকে, যে 2.7 যেহেতু নাই তাহলে কাছাকাছি অ্যান্সারটা দিয়ে দেই। কাছাকাছি অ্যান্সার যারা দিয়ে আসছে সৌভাগ্যবশত তারা পেরে গেছে, যদিও অনেক সময় এটা মানে ভুলও হইতে পারতো, তাই না? যদি এখানে 3 না থেকে 2.8 থাকতো তাহলে তো সে তো কাছাকাছি অ্যান্সার দিলে এটা দিয়ে ফেলতো, তাহলে ধরা খেত, তাই না? ভাগ্যক্রমে কাছাকাছি অ্যান্সার দিয়ে দিছে, তারাও পেরে গেছিল। আর এছাড়া যারা বুঝতে পারছে 2-1 জন যে এখানে এটা হয়তো বা ভুল করছে, ওই রকম এই 25,000 স্টুডেন্টের মধ্যে হয়তো বা এটা 25 জনও পারে না এই কোশ্চেনটা, 1001 জনও পারে নাই। না পারার কারণ কি? কোশ্চেনে ভুল ছিল। বাট যদি ঠান্ডা মাথায় সময় দেওয়া সম্ভব হতো তাহলে কি এখানে এটা পারা সম্ভব না? সময় থাকলে ওই যে তুমি বিকল্প চিন্তা করবা, প্রথমে অ্যান্সার না বের হলে কি করবা? এবার বিকল্প চিন্তা করবা যে টিচার তো তাড়াহুড়া করে নিশ্চয়ই ভুল করে ফেলছে, তো আমি দেখি তো কোন জায়গাটায় সে ভুল করছে, টিচার কোথায় ভুল করছে এটা কি খুঁজে পাওয়া সম্ভব না? অবশ্যই তো সম্ভব, কারণ এমসিকিউ তো। রিটেন হলে তো তুমি জানতে পারতা না। রিটেন হলে কি টিচারের ভুল জানা সম্ভব? সম্ভব না। কিন্তু এমসিকিউ তে টিচারের ভুলও জানা সম্ভব। এজন্য এখানে সঠিক উত্তর 2.7, কিন্তু এটা না থাকলে তখন ওই যে বিকল্প অ্যান্সার খুঁজে নিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাকে। আমরা আরেকজনকে একটু সুযোগ দিব। এবার কি মাইমুনাকে আগে আনমিট করতে পারো নাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লামিয়া তোমার নাম? আছে লামিয়া। বলো তো, এই যে কোনটি থেকে লভ্যাংশ ঘোষণা করা হয়? লভ্যাংশ দেওয়া হয় কি থেকে? মূলধন থেকে, না অতিরিক্ত পরিশোধিত মূলধন বা শেয়ার প্রিমিয়াম থেকে, নাকি সংরক্ষিত আয় থেকে, নাকি ট্রেজারি শেয়ার থেকে, না সম্পদ থেকে? সংরক্ষিত আয় থেকে। হ্যাঁ, যদি এটা অপশনে না থেকে বিকল্প অ্যান্সার কি হবে? তখন হবে নিট আয় থেকে, কারণ নিট আয় থেকে যে সংরক্ষিত আয় সৃষ্টি হয়।
এটা যদি অপশনে না থাকে তখন বিকল্প অ্যান্সার কি হবে? এটা না থাকলে তখন বিকল্প অ্যান্সার হবে নিটাই থেকে, কারণ নিটাই থেকে সংরক্ষিত আয় সৃষ্টি হয়, আর সংরক্ষিত আয় থেকে লভ্যাংশ ঘোষণা করা হয়। তাহলে পারফেক্ট অ্যান্সার কোনটা? সংরক্ষিত আয়। এটা না থাকলে তখন শুধু নিটাই হবে। দুইটাই থাকলে কিন্তু নিটাই অ্যান্সার দেওয়া যাবে না। এটাও আছে তখন কিন্তু নিটাই দেওয়া যাবে না। নিটাই না হলে তো সংরক্ষিত আয় থাকলে লভ্যাংশ দেওয়া যাবে, তাই না? এবছর নিটাই হয় নাই, 0 টাকা নিটাই, তাহলে এবছর কি লভ্যাংশ দেওয়া যাবে না? যাবে তো। যদি সংরক্ষিত আয় থাকে, যদি আমার গত বছরে নিটাইটা জমা থেকে থাকে, তাহলে এই বছর নিটাই না হলেও কি আমি লভ্যাংশ দিতে পারবো না? পারবো। তাহলে এটা পারফেক্ট অ্যান্সার সংরক্ষিত আয়, আর এটা অপশনে না থাকলে সেক্ষেত্রে বিকল্প অ্যান্সার হতে পারে নিটাই। আর নিচের কোনটি আয় বিবরণীতে দেখানো হয় না? আয় বিবরণী, বিশদ আয় বিবরণী বা আয় বিবরণীতে দেখানো হয় না, কোনটা হবে? লাভ লোকসান বা ওই যে কি বলে, হ্যাঁ, লভ্যাংশ প্রদানটা সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে আসবে। লভ্যাংশটা কোথায় আসবে? সংরক্ষিত আয় বিবরণীতে আসবে। আর আয়কর খরচ, এটা এক মালিকানা বোঝানো হয়েছে না কোম্পানি বোঝানো হয়েছে? কোম্পানিতে তো আয়কর একটা খরচ, আর এক মালিকানা হলে না আয়কর একটা উত্তোলন, তাই না? এক মালিকানা প্রতিষ্ঠানে আয়কর হচ্ছে উত্তোলনকে বোঝায়, আর কোম্পানির ক্ষেত্রে কি আয়কর দ্বারা উত্তোলনকে বোঝায় নাকি আয়কর দ্বারা খরচ বোঝায়? এখানে কোম্পানি নিয়ে আলোচনা করা হচ্ছে, তাই এখানে আয়কর একটা খরচ, তাই না? একটা খরচ, এটা আয় বিবরণী বা বিশদ আয় বিবরণীতে দেখানো হয়। নিটাই বের করার আগে আয়কর খরচ বাদ দিতে হয়, তাই না? আচ্ছা, পরেরটা, ট্রেজারি স্টক উদ্ধৃত পত্রের কোথায় দেখানো হয়? ট্রেজারি স্টক হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব। কোম্পানি যদি নিজের শেয়ার নিজেই ক্রয় করে তাকে বলে ট্রেজারি স্টক বা ট্রেজারি শেয়ার। তো এই ক্ষেত্রে কোনটা হবে? ট্রেজারি স্টক উদ্ধৃত পত্রের কি সম্পত্তির মধ্যে বা দায়ের মধ্যে দেখানো হয় নাকি মালিকানা সত্ত্বের মধ্যে দেখানো হয়? মালিকানা সত্ত্বে। হ্যাঁ, যেহেতু এটা বিপরীত মালিকানা সত্ত্ব, তার মানে এটা মালিকানা সত্ত্ব অংশে দেখানো হয়। তারপরে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ দেখানো হয় কোথায়? অগ্রাধিকার শেয়ার হোক, সাধারণ শেয়ার হোক, যে কোনো শেয়ারের লভ্যাংশ যদি হয় সেটা সংরক্ষিত আয়, হ্যাঁ, সেটা দেখানো হবে সংরক্ষিত আয় বিবরণী। এটা যদি অপশনে না থাকতো আরেকটা থাকতে পারতো কি, ওই যে শেয়ার হোল্ডারদের সত্ত্ব পরিবর্তন বিবরণী, শেয়ার হোল্ডারদের সত্ত্ব পরিবর্তন বিবরণী। আচ্ছা, এই কোশ্চেনটা আমরা সলভ করবো এবার। এই কোশ্চেনে আছে হচ্ছে তোমার সাধারণ শেয়ার দেওয়া আছে 1 লক্ষ টাকা, আর প্রতিটি 10 টাকা অভিহিত মূল্যের 10,000 শেয়ার। শেয়ার প্রিমিয়াম, সংরক্ষিত মুনাফা। আচ্ছা, 1 জানুয়ারি 2020 মানে কি প্রারম্ভিকটা দেওয়া আছে। প্রারম্ভিক সংরক্ষিত মুনাফা দেওয়া আছে 50,000, আর বের করতে বলছে সমাপনী 31 ডিসেম্বর সংরক্ষিত মুনাফার পরিমাণ কত, তাই না? 31 ডিসেম্বর সংরক্ষিত মুনাফা বের করতে হলে প্রথমে আমরা শুরু করব কি দিয়ে? প্রারম্ভিক সংরক্ষিত মুনাফা দিয়ে। প্রারম্ভিক সংরক্ষিত মুনাফা আছে কত টাকা? এখানে 50,000 আছে, তাই না? প্রারম্ভিক সংরক্ষিত মুনাফা এটা না 50,000। এর সাথে তোমার যদি বিগত বছরের কোনো সমন্বয়ের কথা বলে তাহলে ওইটা আসবে, বাট এখানে বিগত বছরের কোনো কিছু বলে নাই, তাহলে এখানে বিগত বছরের সমন্বয়ের কোনো প্রয়োজন হচ্ছে না। এরপরে আসবে চলতি বছরের নিট আয় থাকলে যোগ হবে, নিট ক্ষতি হলে বিয়োগ হবে। চলতি বছরের নিট আয় থাকলে যোগ হবে, নিট আয় আছে, তাই না? তাহলে নিট আয়টা 60,000 যোগ হবে, 60,000 যোগ হবে। তারপরে নগদ লভ্যাংশ এবং বোনাস শেয়ার বা শেয়ার লভ্যাংশ, যে কোনো লভ্যাংশ হলেই বিয়োগ হবে, লভ্যাংশ হলেই সংরক্ষিত আয় থেকে বিয়োগ হবে। আর কিছু নেই, তার মানে কাজ শেষ। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 50, 60 হচ্ছে 90,000 হবে অ্যান্সার। ঠিক আছে, আমরা নতুন কাউকে সুযোগ দিব এবং পরবর্তী টপিকে চলে যাব। তুমি মিউট করে দিও। থ্যাংক ইউ। সাদিয়া সুলতানা, তুমি আনমিউট করবা। জি স্যার। আচ্ছা, যৌথ মূলধনী কোম্পানির বিশেষ কিছু লেনদেন বিশ্লেষণ করবো আমরা। এগুলো একটু প্রথম অনেকের কাছে কঠিন লাগে, দেখলাম অনলাইনে, ফেসবুকে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে, মেসেজে, সব জায়গায় বলতেছে লেকচার 4-এ অনেক কঠিন লাগতেছে। তো নতুন কিছু তো একটু কঠিন লাগতেই পারে, কঠিন লাগলে এত হতাশ হওয়া বা এত অস্থির হওয়ার কিছু নেই, তাই না? তো নতুন কিছু হলে একটু কঠিন লাগতে পারে, কিন্তু সেটা 2 দিন পরে 3 দিন পরে ঠিক হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। যে কোনো অ্যাকাউন্টিং এর মানে বেসিক অ্যাকাউন্টিং বা অ্যাডমিশন টেস্টেড অ্যাকাউন্টিং এ এমন কিছু নেই যে হচ্ছে 2-3 দিন পড়ার পরেও সে বোঝা যাবে না বা শেখা যাবে না, এরকম কিছু আসলে নেই।
সুতরাং অ্যাকাউন্টিং নিয়ে প্রেশার নেওয়ার কিছু নেই। কোনো কিছু নতুন মনে হলে, কোনো কিছু কঠিন মনে হলে ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে একদম বুঝে নেওয়ার চেষ্টা করলে, একবারের জায়গায় তিনবার চেষ্টা করলে কোনোভাবেই কোনো কিছু বুঝতে সমস্যা হওয়ার কথা না। এটা জাস্ট হচ্ছে নিজের অ্যাবিলিটি বৃদ্ধি করাটা এখানে জরুরি। অনেকেরই হচ্ছে সমস্যা যে নিজে নিজে কিছু মানে না পড়ার কারণে নিজে নিজে কিছুই পড়ে না, না বুঝলেই সাথে সাথে রেখে দেয়। একটা কিছু একবার চেষ্টা করার পরে না বুঝলে দুইবার তিনবার চেষ্টা করে না, টিচারের জন্য রেখে দেয়। এরা হচ্ছে কি হয়ে যায়, ওই পরজীবী বা হচ্ছে কি বলে মানে পরনির্ভরশীল হয়ে যায়। তো পরনির্ভরশীল যারা হয়ে যায় তারা কিন্তু কখনোই পড়ালেখা দিয়ে জীবনে কিছু করতে পারে না। তারাও হয়তোবা জীবনে সফল হয়, হয়তোবা বিদেশে যে রেস্টুরেন্টে কাজ করে বা বিদেশে যে অন্য কিছু করে অনেকে কোটিপতি হয়ে যায়, কিন্তু সেটা অন্য জিনিস। বাট পড়া একবার না বুঝলে দুইবার চেষ্টা না করে যারা, তিনবার চেষ্টা না করে যারা, তারা কখনো পড়ালেখা করে জীবনে কিছু করতে পারে না, পড়ালেখা দিয়ে কিছু করতে পারে না। পড়ালেখা দিয়ে কিছু করতে হলে ধৈর্য থাকতে হবে। একটা জিনিস না বুঝলে দুইবার তিনবার চেষ্টা করতে হবে, তাহলে একদম ইজি হয়ে যায় পড়াশোনা। ধৈর্যটা থাকতে হবে। আমার একসময় ধৈর্য ছিল না, পরবর্তীতে হয়েছে জীবনের প্রয়োজনে বা হচ্ছে শিক্ষা ছাড়া অন্য কোনো জায়গায় জীবনে বড় হওয়ার সুযোগ ছিল না বলে হয়তো এটা হয়েছে। তো যাদের হচ্ছে পড়ালেখা ছাড়া অন্য কোনো ভাবে জীবনে সাফল্য পাওয়ার সুযোগ নেই, বাবার কোটি কোটি টাকা ক্যাপিটাল নেই, বা ইউরোপে যাওয়ার জন্য 30-40 লক্ষ টাকা নেই, অস্ট্রেলিয়া যাওয়ার মতো টাকা নেই, তাদের অবশ্যই উচিত হচ্ছে জাস্ট ঠান্ডা মাথায় নিজের ধৈর্যটা বাড়ানো। ধৈর্য বাড়ালে তখন পড়াশোনায় অটোমেটিক হচ্ছে ইমপ্রুভমেন্ট চলে আসে। এখন আমাদের ভর্তি পরীক্ষার জন্য হাতে আছে মাত্র কয় মাস? 2 মাস। এই 2 মাসের সদ্ব্যবহার করতে হবে। 2 মাস সবাই খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবা। যৌথ মূলধনী কোম্পানিটা একটু কঠিন, কিন্তু এটা তোমার হচ্ছে অ্যাকাউন্টিং সব টপিক তো আর কঠিন না, এরকম 2-4টা টপিক কঠিন আছে, 2-4টা টপিক একটু টাইম বেশি দিবা তাহলেই হবে। আর হচ্ছে সম্পত্তি দায়ের সাথে শেয়ার হোল্ডারের সত্ত্ব চলে আসবে, যেহেতু যৌথ মূলধনী কোম্পানিতে। আর সম্পত্তি তো আমরা আগে জানি, দায় আমরা আগে জানি, নতুন করে আজকে আলোচনা করব শেয়ার হোল্ডারের সত্ত্ব। শেয়ার হোল্ডারের সত্ত্ব হচ্ছে 2 ভাগে বিভক্ত, তাই না? একটা হচ্ছে মূলধন আর একটা হচ্ছে সংরক্ষিত আয়। মূলধন মানে শেয়ার মূলধন বা পরিশোধিত মূলধন বলতে পারো, আর একটা হচ্ছে সংরক্ষিত আয়। মূলধন এবং সংরক্ষিত আয় 2টা ভাগে বিভক্ত। আগে সংরক্ষিত আয় ছিল না, সনাতন হিসাব বিজ্ঞানে ছিল সঞ্চিতি সমূহ, আর আধুনিক হিসাব বিজ্ঞানে হয়ে গেছে কি এটা সংরক্ষিত আয়। আধুনিক হিসাব বিজ্ঞানে সংরক্ষিত আয়, সনাতন হিসাব বিজ্ঞানে ছিল সঞ্চিতি সমূহ। তাহলে শেয়ার হোল্ডারের সত্ত্ব 2 ভাগে বিভক্ত, সংরক্ষিত আয় একটা ভাগ আর মূলধন আর একটা ভাগ। মূলধনের মধ্যে কি রয়েছে? সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, এগুলো। আবার হচ্ছে ওই যে অতিরিক্ত মূলধনও রয়েছে, তাই না? মূলধনের ভিতরে অতিরিক্ত পরিশোধিত মূলধন বা শেয়ার প্রিমিয়াম, শেয়ার প্রিমিয়ামটাও রয়েছে। আর ট্রেজারি শেয়ারটা হচ্ছে এটা ঋণাত্মক বিষয়। ট্রেজারি শেয়ারও মূলধনের একটা পার্ট, তবে এটা হচ্ছে ঋণাত্মক বিষয়, ধনাত্মক না, তাই না? ট্রেজারি শেয়ার কি মূলধনের ধনাত্মক বিষয় নাকি ঋণাত্মক বিষয়? সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, তারপরে হচ্ছে তোমার এই যে শেয়ার প্রিমিয়াম বা শেয়ার অধিহার বা অতিরিক্ত পরিশোধিত মূলধন, এগুলো সবই হচ্ছে পজিটিভ বিষয়, শেয়ার হোল্ডারের সত্ত্বের পজিটিভ বিষয়। তো এই বিষয়গুলো বেশি একটা মানে জটিল হবে না যদি তোমরা 2-4 বার চেষ্টা করো। একবার পড়লেই মনে থাকবে, আশা করা যাবে না। এক পালিকানার চেয়ে এটা একটু তো কঠিন হবেই, তাই না? তো এই ক্ষেত্রে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কি হবে? প্রথমে সম্পত্তি থাকবে বাম পাশে, ডান পাশে দায়, আর এদিকে পরিশোধিত মূলধন, আর এর সাথে সংরক্ষিত আয় একটা পার্ট। আর ট্রেজারি স্টকটা এখানে মূলধনের পরেই কেন দেখানো হয় নাই জানো? ট্রেজারি স্টক তো মূলধনেরই নেগেটিভ বিষয়, কিন্তু এখানে দেখানো হয় নাই কেন? কারণ এটা প্রেজেন্ট করার ক্ষেত্রে সংরক্ষিত আয় যোগ করার পরে মাইনাস করতে হয়, এটা একটু মনে রাখবা। ট্রেজারি শেয়ারটা সরাসরি পরিশোধিত মূলধন থেকে মাইনাস করা যায় না, ট্রেজারি শেয়ারটা সংরক্ষিত আয় যোগ করার পরে মাইনাস করতে হয়, এই জন্য এটা পরে নিয়ে আসা হয়েছে। আর এটা আমি আনছি, বাট বাস্তবে যদি তোমার পরীক্ষায় আসে যে বর্ধিত হিসাব সমীকরণ, তখন কিন্তু এটা লিখতে হবে না, বা এটা এমসিকিউ আসলে এটা থাকবে না। শুধু এটা তো একটা ব্যতিক্রম বিষয়, তাই না? ট্রেজারি শেয়ার তো আর কমন বিষয় না, ব্যতিক্রম। তাই এটা কিন্তু আমরা ব্যতিক্রমটা এখানে দিয়ে দিছি, বাট পরীক্ষায় তোমার এটা না দিলেও চলবে। তখন তোমার কি লিখলে হবে? দায়, পরিশোধিত মূলধন বা শেয়ার মূলধন, তারপরে হচ্ছে তো সংরক্ষিত আয়, তারপরে মাইনাস লভ্যাংশ, তারপরে আয়, তারপরে ট্রেজারি স্টকটা এখানে না লিখলেও চলবে, রিটেনে হলে না লিখলেও চলবে। আর এমসিকিউ তে তো অপশন দেখে বুঝতেই পারবে এটা আছে নাকি নাই, থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই। ট্রেজারি স্টকটা থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই এমসিকিউর ক্ষেত্রে। আর রিটেনে এটা লেখা জরুরি না, কারণ এটা তো হচ্ছে ব্যতিক্রম বিষয়, এটা না লিখলেও চলবে।
আচ্ছা, এরপরে হচ্ছে এই আমরা লেনদেন গুলো আলোচনা করব। যেমন প্রথমে আলোচনা করব হচ্ছে 10 টাকা মূল্যের 25,000টি শেয়ার ইস্যু করা হলো। 25,000টা শেয়ার ইস্যু করা হলো। সাধারণ শেয়ার বোঝাচ্ছে এখানে, যেহেতু শুধু শেয়ার বলছে। তো সাধারণ শেয়ার হোক আর অগ্রাধিকার শেয়ার হোক, শেয়ার মানেই তো মূলধন। শেয়ার ইস্যু করা মানে মূলধন সংগ্রহ করা। শেয়ার ইস্যু করা মানে কি? মূলধন সংগ্রহ। তাহলে মূলধন সংগ্রহের উদ্দেশ্যে শেয়ার ইস্যু করা হয়। আর শেয়ার ইস্যু করলে কি হয়? ব্যাংক জমা বৃদ্ধি পায়, বা ব্যাংক জমাকে বর্তমানে আবার নগদও বলা হয়। ব্যাংক জমা বলা যাবে, নগদ বৃদ্ধি পায়ও বলা যাবে। তো বাংলাদেশের মানুষ যেহেতু একটু মানে ব্যাকডেটেড মানুষ, আমরা বাঙালিরা যেহেতু ব্যাকডেটেড, তাই আমরা ব্যাংক জমাই বলি। বাট আপডেটেড মানুষরা, পৃথিবীর মানুষরা এখন কি বলে? পৃথিবীর আপডেটেড জাতিগুলো এখন এটাকে নগদ বলে, নগদ বৃদ্ধি বলে। আমরা ব্যাংক জমা বৃদ্ধি বলি, সমস্যা নাই। আমাদের পরীক্ষায় আসলে আমরা অপশন খেয়াল করব, ঠিক আছে? অপশনে যদি ব্যাংক জমা থাকে তাহলে এটা অবশ্যই অ্যান্সার দিব, এটা না থাকলে তখন নগদই অ্যান্সার দিব, তখন আপডেটেড হয়ে যাব আমরা, তাই না? আচ্ছা, তো এরপরে হচ্ছে সম্পত্তি বৃদ্ধি পায়। আর এখানে শেয়ার মূলধন নামক শেয়ার হোল্ডারদের স্বত্ব বৃদ্ধি পায়। শেয়ার মূলধন বা সাধারণ শেয়ার বা অগ্রাধিকার শেয়ার, যে কোনো একটা কিছু হইতে পারে, তাই না? এটা যেহেতু উল্লেখ নাই এখানে, আমি ক্লিয়ারলি বলতে পারতেছি না কি হবে। যদি বলতে এতটি সাধারণ শেয়ার ইস্যু করা হলো, তাহলে আমি বলতাম যে সাধারণ শেয়ার মূলধন, অথবা শুধু সাধারণ শেয়ারও বলা যায়। মূলধন শব্দটা অ্যাভয়েড করা যায়। সাধারণ শেয়ার বললেও সাধারণ শেয়ার মূলধনকে বোঝায়, বুঝতে পারছো? সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, এগুলো দ্বারাও মূলধনটাকেই বোঝায়। তাহলে এটা তো বুঝতেই পারছো, এটা কোনো কঠিন কিছু না বা নতুন কিছু না, এটা তোমাদের জন্য আগে থেকেই পরিচিত বিষয়, তাই না? আচ্ছা, সম্পত্তি বৃদ্ধি পায়, শেয়ার হোল্ডারের স্বত্ব বৃদ্ধি পায়, এটা নতুন কিছু না। 1 নাম্বারটা নতুন হচ্ছে 4-5টা বিষয় পাওয়া যাবে। এটা নিয়ে মানে অস্থির বা হচ্ছে হতাশ হওয়া যাবে না, ফ্রাস্ট্রেশনে ভোগা যাবে না। অনেকে আবার ডিপ্রেশনে চলে যায়, 2-4টা লাইন না পারলে ডিপ্রেশনে যাওয়া যাবে না। ওই লাইনগুলো একটু ভালো মতো খেয়াল করে একবারের জায়গায় 3 বার, 3 বারের জায়গায় 6 বার পড়লেই পারা যাবে। আচ্ছা, কেউ হয়তো একবারে পারবে, কেউ হয়তো 3 বারে, কেউ হয়তো 6 বারে, কিন্তু পারবে, সবাই পারবে। চেষ্টা যে করবে সেই পারবে। অধিকার শেয়ার বা রাইট শেয়ার বলতে কি বোঝায়? যে আগে যারা শেয়ার কিনেছিল তাদেরকেই প্রস্তাব দেওয়া হয়েছে যে আমরা নতুন করে কিছু শেয়ার ইস্যু করব, কিন্তু বাইরের লোকের কাছে না ইস্যু করে আপনাদের মধ্যে ইস্যু করব। আপনাদের মধ্যে কারা কারা বর্তমান শেয়ার হোল্ডার যারা আছেন, তাদের মধ্যে কারা কারা কিনতে চান, আমাদের কাছে আবেদন করেন। এটাকে বলে অধিকার শেয়ার বা রাইট শেয়ার। অধিকার, অগ্রাধিকার না, কিন্তু অধিকার। অধিকারের ইংলিশ কি? রাইট। রাইটের বানান কি? সঠিকের যে বানান, এটার এই অধিকারের যে অধিকার এবং সঠিক, দুইটা কি একই বানান? না, একই। অধিকার এবং সঠিকের বানান একই। আর লিখা বা লেখা বুঝাতে ওইটা হচ্ছে ভিন্ন শুধু। আমি শিওর না, আমার মনে হয় এটাই। আচ্ছা, রাইট বানান এটাই, সঠিক বানানো তো এটাই। মানে হচ্ছে সরি, অধিকারের ইংলিশও যে রাইট আর সঠিকের ইংলিশ যে রাইট, দুইটা রাইট তো একই। আচ্ছা, এরপরে এখানে রাইট শেয়ার মানে হচ্ছে যে অধিকার শেয়ার। অধিকার শেয়ার যদি ইস্যু করা হয় তাহলে এটা কি বোঝাচ্ছে বলতো? জাস্ট নরমাল শেয়ার ইস্যুর মতোই। এখানে পার্থক্যটা হচ্ছে নতুন কোন শেয়ার হোল্ডার এসে, নতুন কোন ব্যক্তি এসে শেয়ার কিনতে পারবে না। আগে যারা এই কোম্পানির শেয়ার কিনেছিল তারাই কিনতে পারবে, বুঝতে পারছো? তাহলে এক্ষেত্রে তো আগেরটার মতোই প্রভাব পড়বে, যে নতুন শেয়ার ইস্যু আর আগেরটা, মানে সাধারণ শেয়ার ইস্যু, নতুন শেয়ার ইস্যু, অধিকার শেয়ার ইস্যু, এগুলো তো একরকম প্রভাবই পড়বে। শুধু সামান্য পার্থক্য হচ্ছে অধিকার শেয়ারের ক্ষেত্রে নতুন কোন শেয়ার হোল্ডারের কাছে শেয়ার ইস্যু করা হবে না, আগে যারা শেয়ার হোল্ডার ছিল তাদের কাছে শেয়ার ইস্যু করা হবে। বুঝতে পারছো না? জি স্যার, বুঝতে পারছি। আর প্রভাব তো একই হবে, 1 নাম্বার আর 2 নাম্বার। এগুলো অনেকে ভুলে যাবা, বাট বারবার পড়লে ভুলবা না, কেউ মানে ফ্রাস্ট্রেশনে ভুগবা না বা ডিপ্রেশনে চলে যাবা না, তাহলে দেখবা ঠিকই পারতেছ। এরপরে দেখো 3 নাম্বারটা, একটি জমির বিনিময়ে রাফির নিকট হতে, একটি জমির বিনিময়ে, মানে টাকার বিনিময়ে না, জমির বিনিময়ে। টাকা নেওয়া হচ্ছে না, জমি নেওয়া হচ্ছে। সমস্যা কি? টাকাও তো সম্পদ, জমিও তো সম্পদ, এটাও কি একই প্রভাব পড়বে না? জি স্যার। এখানে রাফি নাকি কাফি নাকি সাফি, এটা তো কোনো ফ্যাক্টর না। এখানে টাকার পরিবর্তে জমির বিনিময় হচ্ছে, তাতেও কোনো সমস্যা না। জাস্ট পার্থক্য হচ্ছে এখানে টাকা বৃদ্ধি পেত, তার পরিবর্তে, বা ব্যাংক জমা বা নগদ বৃদ্ধি পেত, তার পরিবর্তে জমি বা ভূমি বৃদ্ধি পাচ্ছে। কিন্তু প্রভাব কি একই রকম হচ্ছে না? সম্পত্তি এবং শেয়ার হোল্ডারের স্বত্বের মধ্যে প্রভাব পড়তেছে, দুইটাই বৃদ্ধি পাচ্ছে।
জি স্যার। আচ্ছা 1 2 3 কি একদম সহজ না তাহলে? জি 1 2 3 সহজ। আচ্ছা এবার আসো 4 নাম্বার। 4 নম্বরে কি আছে? ঋণ পরিশোধ বাবদ প্রতিটি 10 টাকা মূল্যে 7,000টি শেয়ার ইস্যু করা হলো। ঋণ পরিশোধ বাবদ, ঋণ যেহেতু পরিশোধ করা হচ্ছে তাহলে তোমার হচ্ছে 7,000টি শেয়ার ইস্যু করা হয়েছে ঋণ পরিশোধ বাবদ। এখানে কিন্তু কোনো টাকা পাওয়া যাবে না, এখানে কিন্তু কোনো জমি পাওয়া যাবে না, এখানে কি হবে? ঋণ পরিশোধ হবে। তাহলে মানে ঋণ পরিশোধের বিনিময়ে শেয়ার ইস্যু। কেউ আমার কাছে টাকা পেতো, তাকে আমি শেয়ার দিয়ে ওটা কাটাকাটি করে দিচ্ছি। তাহলে এক্ষেত্রে এটা একটু ব্যতিক্রম লেনদেন, এটা কি একটু ভালোভাবে শিখতে হবে। একবারের জায়গায় 3বার পড়লে বা ভালোভাবে মনোযোগ দিয়ে বারবার পড়লে এটা মনে থাকবে। যেহেতু আনকমন বিষয়, কমন বিষয় হলে তো দেখা যেত যে আমরা আগে এটা অনেকবার পড়ছি বলে মনে থাকে, আর এটা যেহেতু একদমই নতুন তাই এটা মানে একবার পড়লে বা 2বার পড়লে, আজকে পড়লে বা কালকে পড়লে মনে থাকবে এমন না। এটা হয়তো বা কয়েকদিন বা কয়েকবার পড়লে একটা পর্যায়ে গিয়ে এটা নতুন থাকবে না, পুরাতন হয়ে যাবে। এটা নতুন থাকবে না, পুরাতন হয়ে যাবে। পুরাতন হয়ে গেলে তখন কিন্তু আবার মনে থাকবে, তাই না? তাহলে ঋণ পরিশোধ, এই যে ঋণ পরিশোধ করলে এর বিনিময়ে শেয়ার ইস্যু করলে ঋণ পরিশোধের বিনিময়ে, তাহলে কি হবে? ঋণ নামক দায় হ্রাস পাবে। ঋণ পরিশোধ যেহেতু করছি তাই দায় হ্রাস পেল। আর যেহেতু এখানে শেয়ার ইস্যু করা মানে তো শেয়ার মূলধন বৃদ্ধি পাবে, তাই জাবেদাশীল হবে, ঋণটা হবে ডেবিট, শেয়ার মূলধন হবে ক্রেডিট। অনেকেই হচ্ছে জাবেদাগুলো মুখস্থ করে তো না বুঝেই, তো না বুঝে মুখস্থ করলে কি হয় বলতো? প্রথম দিকে মজাই লাগে, কিন্তু যখন অনেক নতুন নতুন আইটেম চলে আসে তখন আর মাথায় থাকে না, তাই না? না বুঝে মুখস্থ করার সুবিধা হচ্ছে প্রথম দিকে খুব মজা পাওয়া যায়, কারণ দ্রুত মুখস্থ হয়ে যায়, আর বুঝা লাগে না, মাথা খাটানো লাগে না। কিন্তু না বুঝে মুখস্থ করলে সমস্যাটা কখন হয়? যখন পড়া বেড়ে যায়, অনেক কিছু নতুন নতুন চলে আসে, তখন আর মাথায় থাকে না, তখন নতুনটা বলে পুরাতনটা ভুলে যায়, পুরাতনটা বলে নতুনটা ভুলে যায়। এজন্য হচ্ছে না বুঝে মুখস্থ জাবেদা মুখস্থ করা যাবে না। জাবেদা তো এমনিতেই পারা যায়। জাবেদা কি মুখস্থ করার জিনিস, নাকি যে লেনদেন বিশ্লেষণ করতে পারলে এমনিতেই পারা যায়? স্যার লেনদেন বিশ্লেষণ করলে এমনিতেই পাওয়া যায়। হ্যাঁ, আমাদের দেশের মানুষের বা এই যে আমাদের দেশ যে দিনের পর দিনে পিছিয়ে পড়তেছে, এটার মূল কারণ হচ্ছে মুখস্থ বিদ্যা। আমাদের দেশের বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে মুখস্থ বিদ্যাকে মানে ছোটবেলা থেকেই প্রাধান্য দিচ্ছে, টিচাররাও এটাকে প্রাধান্য দিচ্ছে, কারণ প্রথমে তো সুবিধাই হয়। এটা জিনিস বুঝার চেয়ে মুখস্থ করা কি দ্রুত হয় না? জি স্যার। হ্যাঁ, বুঝার চেয়ে মুখস্থ করা যায় দ্রুত, ব্রেনের উপর কোনো প্রেসার পড়ে না। এই কারণে প্রথম দিকে মজা পাওয়া যায়। প্রাইমারি লেভেলে, হাই স্কুল লেভেলে টিচাররা কি করে, এই জন্য স্টুডেন্টদেরকে কোনো কিছু না বুঝাইয়া, কষ্ট করে না পড়াইয়া সহজভাবে মুখস্থ করাই দেয় বা মুখস্থ করতে বলে। এটা হচ্ছে স্টুডেন্টদের মেধার বা প্রতিভার চরম একটা ক্ষতি হয়ে যায় আর কি। অ্যাকাউন্টিং এই সমস্যাটা মারাত্মক। কমার্সের স্টুডেন্টরা অ্যাকাউন্টিং মুখস্থ করে বলে অ্যাকাউন্টিং মতো সহজ সাবজেক্ট অনেকের কাছে কঠিন হয়ে যায়। তারপরে আসো, অন্য কোম্পানির শেয়ার ক্রয় করা হলো 80,000 টাকায়। 80,000 টাকায় শেয়ার ক্রয় করা হয়েছে। এটা কি শেয়ার ইস্যু বোঝাচ্ছে না বিনিয়োগ বোঝাচ্ছে? অন্য কোম্পানির শেয়ার ক্রয়, তার মানে এটা কি শেয়ার ইস্যু নাকি হচ্ছে শেয়ার বিনিয়োগ বা অন্য কোম্পানিতে শেয়ারে বিনিয়োগ? স্যার অন্য কোম্পানি থেকে যেহেতু শেয়ার কিনছে তাহলে তো বিনিয়োগ করা হয়। শেয়ারে বিনিয়োগ, এটাকে বলে শেয়ারে বিনিয়োগ। তাহলে শেয়ারে বিনিয়োগ করলে কি হয়? বিনিয়োগ নামক সম্পত্তি বৃদ্ধি পায় বা শেয়ারে বিনিয়োগ নামক সম্পত্তি বৃদ্ধি পায়। বিনিয়োগ বা শেয়ারে বিনিয়োগ নামক সম্পত্তি বৃদ্ধি পায়, আর ব্যাংক জমা বা নগদ নামক সম্পত্তি হ্রাস পায়। অর্থাৎ এটা জাস্ট বিনিয়োগের মতো, একটা বিনিয়োগ করাকে বোঝায়। বিনিয়োগ করলে কি হয়? বিনিয়োগ বৃদ্ধি পায়, আর এদিকে ব্যাংক জমা বা নগদ হ্রাস পায়। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা আরেকজনকে সুযোগ দিব তাহলে। অর্পা সাহা আনমিউট করবা, বিথি মিউট করে দিও। আদাব স্যার। হ্যাঁ, আদাব। এখানে আমরা যে কঠিনে চলে গেলাম, এতক্ষণ সহজ বিষয়ই ছিলাম মোটামুটি, এবার একটু কঠিনে যাচ্ছি বা আনকমন বিষয়ে চলে যাচ্ছি। নিজ কোম্পানির শেয়ার ক্রয়, মানে নিজ কোম্পানি বলতে যে কোম্পানির অ্যাকাউন্টিং করতেছি সেই কোম্পানি তার নিজের শেয়ারই ক্রয় করেছে। তো নিজ কোম্পানির শেয়ার ক্রয় করলে তাকে কি বলে? ট্রেজারি শেয়ার ক্রয় বা ট্রেজারি স্টক। ট্রেজারি শেয়ার বা ট্রেজারি স্টক ক্রয় করাকে বোঝায়। ট্রেজারি শেয়ার বা ট্রেজারি স্টক ক্রয় করলে কি হয়? নিজের শেয়ার নিজে যেহেতু ক্রয় করেছে, তাহলে ট্রেজারি শেয়ার তো একটা বিপরীত মালিকানা সত্ত্ব। ট্রেজারি শেয়ার একটা বিপরীত মালিকানা সত্ত্ব। তাহলে ট্রেজারি শেয়ার নামক বিপরীত মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। এটা কি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় নাকি বিপরীত মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়? বিপরীত মালিকানা সত্ত্ব। আর বিপরীতকে আমরা প্রতিও বলতে পারি, প্রতি মালিকানা সত্ত্ব। বিপরীত মানে প্রতি।
ইংলিশে বলে এটাকে কন্ট্রা, ইংলিশে এটাকে কি বলে? কন্ট্রা। কন্ট্রা শেয়ার হোল্ডার্স ইকুইটি, কন্ট্রা শেয়ার হোল্ডার্স ইকুইটি বা প্রতি শেয়ার হোল্ডারের সত্ত্ব বা বিপরীত শেয়ার হোল্ডারের সত্ত্ব। তাহলে বিপরীত শেয়ার হোল্ডারদের সত্ত্ব বৃদ্ধি পেলে কি হয়? শেয়ার হোল্ডারের সত্ত্বটা হ্রাস পেয়ে যায় না? যেমন পুঞ্জীভূত অপচয় হচ্ছে বিপরীত সম্পদ, এই পুঞ্জীভূত অপচয় বৃদ্ধি পেলে সম্পদ কি হয়? হ্রাস পায়। তাহলে এখানে শেয়ার হোল্ডারের সত্ত্বটা হ্রাস পাচ্ছে। আর এদিকে যেহেতু এটা টাকার বিনিময়ে ক্রয় করা হচ্ছে নিশ্চয়ই, বা যে চেকের বিনিময়ে বা টাকার বিনিময়ে ক্রয় করা হচ্ছে, চেক বা টাকার বিনিময়ে ক্রয় করলে আপডেটেড পৃথিবীর মানুষ বলে নগদ নামক সম্পত্তি হ্রাস পায়, ব্যাকডেটেড বাংলাদেশি আমরা বলি ব্যাংক জমা হ্রাস পায়। আচ্ছা যাই হোক, দুইটা অপশনে থাকলে আমার তো কোনো প্রবলেম ছিল। হ্যাঁ বলো। স্যার ওই যে কিছুক্ষণ আগে দেখলাম যে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ভুল হয়েছে, সেক্ষেত্রে কি স্যার আমাদের অটোমেটিক নাম্বার দিয়ে দিবেন নাকি ভুলটা কারেকশন আমরা কিভাবে এটা করবো কোনো ভুল হলে ওদের? অটোমেটিক নাম্বার যদি দিত তাহলে তো আমি তোমাদের খুশি সংবাদটা নিশ্চয়ই দিতাম, যে মানে দিবে না, এবং দিবে না বলে আমি কি করতে হবে সেটাও বলে দিয়েছিলাম তো, যে ওই যে যদি সময় থাকে তাহলে সময় থাকলে বিকল্প বুদ্ধি খাটিয়ে অ্যান্সার বের করার চেষ্টা করতে হবে, আর সময় না থাকলে বাদ। প্রথমে এটা নিয়ে সময় নষ্ট করা যাবে না, সময় থাকলে বিকল্প ভাবে চিন্তা করতে হবে, সময় না থাকলে বাদ, কিছু করার নেই। স্যার আর কোনো প্রশ্ন যদি একেবারে কেউ না পারে সেক্ষেত্রে কি সেটা আনসার করা উচিত নাকি বাদ দেওয়া উচিত? এটা হচ্ছে মানে দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নেই, একেবারে না পারলে। আর হালকা যদি পারার সম্ভাবনা আছে তাহলে দিতে হবে। মনে করো তোমার মনে হচ্ছে 10% সম্ভাবনা আছে, তাও অ্যান্সার দিতে হবে। কারণ 10% সম্ভাবনা থাকলে তোমার যদি এরকম তুমি 4টা দাগাও, 10% সম্ভাবনা নিয়ে 4টা দাগাইলে তোমার একটা হয়ে যাবে। তো একটা যেহেতু হয়ে যাবে, 4টা ভুল হলে তো 1 নাম্বার কাটা হয়। হ্যাঁ, কিন্তু তো কোনো শেষ নাই, কিন্তু দিয়ে জীবন চলে না তো। মানে কিন্তু তো অনেক কিছু হইতে পারে, তুমি মারাও যাইতে পারো পরীক্ষা দিতে যাইয়া, তো ওই জন্য মানে অনেক মানুষ মারাও যায় পরীক্ষা দিতে যায়, তাই বলে কি পরীক্ষা দিব না নাকি? কিন্তু তো অনেক কিছু হইতে পারে, বাট কিন্তু চিন্তা করা যাবে না, স্বাভাবিক চিন্তা করতে হবে। স্বাভাবিক চিন্তা করলে 4টা দাগালে বেশিরভাগ মানুষেরই, মানে একদম বোকা মানুষ না হইলে 4টা দাগালে একটা হয় 10% সম্ভাবনা থাকলে। আর সেই প্রেক্ষিতে হচ্ছে তোমার এই তোমাকে অনুমান করে অ্যান্সার দেওয়া শিখতে হবে। অনুমান করে অ্যান্সার দিতে যারা না পারে তারা বিশ্ববিদ্যালয়ে চান্স জীবনও পায় না। কারণ হচ্ছে অনুমান করার যার ক্ষমতা নাই সে আবার কিসের স্টুডেন্ট, তাই না? অনুমান করতে পারে না মানে সে কিছুই পারবে না আসলে পরীক্ষায়। তো যাদের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মানে সামান্য সম্ভাবনা আছে, তাদেরও নিশ্চয় অনুমান করার সুযোগ মানে অ্যাবিলিটি আছে। আর অনুমান করার অ্যাবিলিটি আছে মানে হচ্ছে অনুমান করে 4টা দাগের একটা হবে। তবে একদম যেটা বললাম যে একদম 0% সম্ভাবনা যেটা, 0% সম্ভাবনা যেটা, যেমন আপনার শেখ হাসিনার নানির বোনের নাম কি, তাহলে এটা হচ্ছে 0%। তুমি তো জীবনে জানবো না শেখ হাসিনার নানির বোনের নাম কি, তো এটা 0% হলে এটা তোমার মন চাইলে লটারি করে দেখাইতে পারো, না মন চাইলে না। এটা তো আমি জানি না আসলে তোমার লাভ হবে না লস হবে। লটারি করে যারা দেখায় অবু 10, 20, 30 গুণে যারা দেখায়, ওটা তো আর বলা যাচ্ছে না লাভ হবে না লস হবে। কিন্তু যেটা তুমি একটু বোঝো 10% সম্ভাবনাও আছে, সেটা তুমি দেখাইলে তোমার 10টা দেখাইলে 2-3টা হবে, মানে 3টা হবে 4টা হবে, মানে লাভ হবে। কিন্তু যেটা একদমই পারো না সেটা তোমার ইচ্ছা, তুমি দেখাইলে তো না দেখানো আমার মনে হয় খারাপ না। ওইটা আমি হইলেও একদমই পারি না এমন হইলে আমি দেখাবো না। আর ওটা দাগাইলেও কোনো ক্ষতি নাই, মানে কারোরই কোনো ক্ষতি নাই, মানে কারণ আন্দাজে দাগাইলো, তুমি যদি একদম চোখ বুঝো তুমি 8টা দাগাও, চোখ বুঝো যদি 8টা দাগাও, একটা না সব বি দাগাই দিলা অথবা সব সি দাগাই দিলা, তারপরেও তোমার সম্ভাবনা আছে লাভ হইতে পারে। লস হইলো সামান্য লস হবে, এটা নিয়ে এত টেনশন নেওয়ার কিছু না, সবকিছু নিয়ে টেনশন করা ভালো না। মানে এখানে মাইনাস মার্কিংটা এত কম, যেমন তুমি যখন বিসিএস পরীক্ষা দিবা সেখানে মাইনাস মার্কিংটা অনেক বড় একটা ফ্যাক্টর বিসিএস এ, কিন্তু অ্যাডমিশন টেস্টে মাইনাস মার্কিংটা কোনো বড় ফ্যাক্টর না, কারণ মাইনাস হয় মাত্র কত, মাইনাস হয় 0.25, মানে 25% মাইনাস হয়, এটা খুব কম। আর বিসিএস হয় 50%, এই 50% যেখানে মাইনাস হয়, বা অনেক জায়গায় 100% মাইনাস, এরকম এমন কোনো পরীক্ষা থাকে 100%, মানে একটা পারলে একটা ভুল করলে একটা ভুল মানে এক মাইনাস হয়ে যাবে। এরকম হইলে তো কোনোভাবেই আন্দাজে দেখানো যাবে না। 50% হইলে আন্দাজে না দেখানোই ভালো। বিসিএস এর ক্ষেত্রে মানুষ কি করে, আন্দাজে দেখানোর ক্ষেত্রে একটু ডিসিশন নেয় যে কত পার্সেন্ট সম্ভাবনা, 50% সম্ভাবনা হলে তারা দাগায়। কিন্তু আমাদের মাইনাস মার্কিং তো 50% না, আমাদের মাইনাস মার্কিং 0.25 বা হচ্ছে 25% হওয়ার কারণে এখানে মাইনাস মার্কিং কে ভয় পাওয়া মানে হচ্ছে ভর্তি পরীক্ষা দেওয়া না দেওয়া একই কথা, এটা ভয় পাওয়ার কিছু নাই।
তারপরে হচ্ছে তোমার তাহলে এখানে প্রভাব পড়তেছে সম্পত্তি কমে গেল, শেয়ার হোল্ডারের স্বত্ব কমে গেল। এরপর একটা হচ্ছে নগদ লভ্যাংশ প্রদান করা হলো। নগদ লভ্যাংশ প্রদান করা হয়েছে, যেহেতু প্রদান করলে কি হয়, এখানে হচ্ছে টাকা চলে যায়, আমরা বুঝতেছি। তবে এখানে লভ্যাংশ জিনিসটা নগদে যেহেতু প্রদান করা হবে, প্রদান করা হয়ে গেছে সরাসরি, এটা বর্তমানে এরকম হয় না, বাট যেহেতু এখানে মানে এটা বাস্তবে হয় না, বাস্তবে কখনো লভ্যাংশ নগদে প্রদান করা হয় না। প্রথমে লভ্যাংশ ঘোষণা করা হয়, তারপরে কিছুদিন পরে প্রদান করা হয়। কিন্তু এখানে কিন্তু ওইরকম ঘোষণার কথা বলে নাই, সরাসরি বলছে প্রদানের কথা। এটা হলো আগে এরকম হইতো, মানে এটা হলো মানে সনাতন অ্যাকাউন্টিং বা সনাতন বিজনেসের প্যাটার্নে এই কোশ্চেনটা ভর্তি পরীক্ষা 2-3 বার আসছে, যে নগদ লভ্যাংশ প্রদান করা হলে কি হবে। এবারও রিটেন পরীক্ষা এটা আসছে। তো নগদ লভ্যাংশ প্রদান করা হলে কি হবে, সংরক্ষিত আয় নামক শেয়ার হোল্ডারের স্বত্ব হ্রাস পাবে, আর নগদ নামক সম্পত্তি হ্রাস পাবে। সংরক্ষিত আয় নামক শেয়ার হোল্ডারের স্বত্ব হ্রাস পাবে। এই লভ্যাংশ মানে হচ্ছে সংরক্ষিত আয় নামক, এখানে ঘোষণা কি আজকেই করা হয়েছে বোঝাচ্ছে, বুঝতে পারছো? আজকে ঘোষণা করা হয়েছে, আজকে প্রদান করা হয়েছে। যদি বলতো যে আজকে ঘোষণা করা হইলো, কিছুদিন পরে প্রদান করা হবে, তখন ব্যাপারটা অন্যরকম হতো। হ্যাঁ, যেমন এই যে পরেরটাই দেখো 8 নাম্বার, নগদ লভ্যাংশ ঘোষণা বা প্রস্তাব করা হলো, বা প্রস্তাবিত লভ্যাংশ বা লভ্যাংশ প্রস্তাব করা হলো, এরকম যদি হয়, তাহলে এখানেও যেহেতু লভ্যাংশ আছে, এখানেও কি হবে, সংরক্ষিত আয় নামক শেয়ার হোল্ডারদের স্বত্ব হ্রাস পাবে। তবে এখানে নগদ নামক সম্পত্তি হ্রাস পাবে না, কারণ নগদটা এখানে আজকে পরিশোধ করা হবে না, কিছুদিন পরে পরিশোধ করা হবে। নগদ লভ্যাংশ শুধু ঘোষণা বললে, প্রদান না বললে, তখন বুঝতে হবে যে আজকে ঘোষণা করছে, কিছুদিন পরে প্রদান করা হবে। পরে যেহেতু প্রদান করা হবে, এই জন্য প্রদেয় লভ্যাংশ নামক কি হবে, দায় বৃদ্ধি পাবে। এখানে জাবেদার ক্ষেত্রে খেয়াল করো, আমরা জাবেদার লিখতে পারি সংরক্ষিত আয় ডেবিট, প্রদেয় লভ্যাংশ ক্রেডিট, অথবা আমরা চাইলে সংরক্ষিত আয়ের জায়গায় লভ্যাংশ ডেবিট করতে পারবো, সমস্যা নাই। এখানে সংরক্ষিত আয় ডেবিট না করে তার পরিবর্তে কি ডেবিট করা যায়, লভ্যাংশ হিসাব ডেবিট করা যায়। অর্থাৎ লভ্যাংশটা একটা ডেবিটকৃত হিসাব, লভ্যাংশ হিসাবটা কি হয়, ডেবিট করা হয়। আগের গুলোতে একই রকম। 7 নম্বরে একই রকম। 7 নম্বরে যে নগদ লভ্যাংশ যে প্রদান, সরাসরি প্রদান করা হয়েছে, ঘোষণা এবং প্রদান একই দিনে হয়েছে এখানে, তাই না? এখানে কিন্তু সরাসরি প্রদান করা হয়েছে। তাহলে ঘোষণা এবং প্রদান যদি একই দিন হয়, তখন সংরক্ষিত আয় নামক শেয়ার হোল্ডারের স্বত্ব হ্রাস পায়, আর জমাকৃত ব্যাংক জমা বা নগদ নামক সম্পত্তি হ্রাস পায়। এক্ষেত্রে জাবেদা দাখিলা কি হয়, সংরক্ষিত আয় ডেবিট, ব্যাংক বা নগদ ক্রেডিট, আর সংরক্ষিত আয়ের পরিবর্তে কি ডেবিট করা যাবে, লভ্যাংশ ডেবিট করা যাবে। সংরক্ষিত আয়ের পরিবর্তে লভ্যাংশ, এই যেখানে লেখা আছে লভ্যাংশ ডেবিট করা যাবে। আচ্ছা, তারপরে ওই যে একটু আগে যে দেখলাম পূর্বে ঘোষিত, মানে আগে ঘোষণা করছে পরে পরিশোধ করা হবে, এক্ষেত্রে পূর্বে ঘোষিত বা প্রস্তাবিত লভ্যাংশ যদি নগদ পরিশোধ করা হয়, প্রস্তাবিত নগদ লভ্যাংশ যদি পরিশোধ করা হয়, তখন যাবে, তখন তাহলে দায় কমবে আর নগদ কমবে, দায় বাড়বে না, দায় কমবে, তাড়াহুড়া করা যাবে না। তখন প্রদেয় লভ্যাংশ নামক দায় হ্রাস পাবে, আর ব্যাংক জমা বা নগদ নামক সম্পত্তি হ্রাস পাবে। একটু আগে প্রদেয় লভ্যাংশ সৃষ্টি হয়েছিল, আর এখন পরিশোধ করা হলো। 8 নম্বরে তো প্রদেয় লভ্যাংশ সৃষ্টি হয়েছিল, আর 9 নম্বরে প্রদেয় লভ্যাংশটা পরিশোধ করা হয়েছে। তারপরে 10 নম্বরে কি হবে, 10 নম্বরে আছে শেয়ার লভ্যাংশ ঘোষণা। এখানে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, তবে নগদ লভ্যাংশ না, শেয়ার লভ্যাংশ। শেয়ার লভ্যাংশ মানে কি, নগদ না, বোনাস শেয়ার। শেয়ার লভ্যাংশ বললে এটা বোনাস শেয়ার বোঝায়। এখানে নগদের উপর কোনো প্রভাব আজকেও পড়বে না, কালকেও পড়বে না, ইহকালেও পড়বে না, পরকালেও পড়বে না। তাহলে শেয়ার লভ্যাংশ বা বোনাস শেয়ারের ক্ষেত্রে নগদের উপর ইহকাল বা পরকাল কখনোই কোনো প্রভাব পড়ার সুযোগ নেই। তাহলে প্রভাব পড়বে কোথায় কোথায়, এক্ষেত্রে সংরক্ষিত আয় হ্রাস পাবে, আর শেয়ার মূলধনটা বৃদ্ধি পাবে। অর্থাৎ সংরক্ষিত আয় ডেবিট হবে, শেয়ার মূলধন ক্রেডিট হবে। সংরক্ষিত আয়ের জায়গায় লভ্যাংশ ডেবিট করা যাবে। আর প্রভাবটা শুধু হিসাব সমীকরণের মধ্যে, হিসাব সমীকরণে দায়ের উপর বা সম্পদের উপর কোনো প্রভাব পড়ার, ইহকাল বা পরকাল কখনোই সম্পত্তি বা দায়ের উপর কোনো প্রভাব পড়বে না। শুধু শেয়ার হোল্ডারের সত্যই কি হবে, বৃদ্ধি পাবে, আবার হ্রাস পাবে।
শুধু শেয়ার হোল্ডারের শর্তের মধ্যে পরিশোধিত মূলধনটা বেড়ে যাবে আর সংরক্ষিত আয়টা কমে যাবে, যেহেতু এটা বোনাস শেয়ার বা শেয়ার লভ্যাংশ। এটা মনে রাখতে পারবা যে বোনাস শেয়ার বা শেয়ার লভ্যাংশের কারণে নগদের উপর কোনো প্রভাব পড়বে না, দায়ের উপর ইহকাল পরকাল কখনোই প্রভাব পড়বে না, সম্পত্তির উপর প্রভাব পড়বে না, শুধু প্রভাব পড়বে শেয়ার শর্তের উপর। এখানে পরিশোধিত মূলধনটা বেড়ে যাবে, সংরক্ষিত আয় কমে যাবে, প্লাস মাইনাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে আজকের পড়া মূল পড়াটা শেষ। এবার আমরা হচ্ছে এমসিকিউ সলভ করব। আমরা নতুন কাউকে সুযোগ দিতে চাই, এখানে নতুন আসছে